শোনো, পার্লামেন্ট সম্পর্কে বলছিলাম না, বলো আর্টিকেল 79-এ কি বলা আছে বলো? পার্লামেন্টের গঠন সম্পর্কে বলা আছে। আর্টিকেল 80-তে কি বলা আছে? রাজ্যসভা। আর আর্টিকেল 81-তে এগুলো বলছিলাম তো। তাহলে আজকে দেখবো পাওয়ার অফ পার্লামেন্ট। পাওয়ার অফ পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্টের কয়টা কক্ষ? লোকসভা আর রাজ্যসভা, তাই তো? একটা লোকসভা আর একটা, সব সময় মনে রাখবা পার্লামেন্টের সব থেকে বেশি ক্ষমতা যদি থাকে সেটা লোকসভা। সব থেকে বেশি ক্ষমতা কার? লোকসভা। খুব সামান্য ক্ষমতা কার? রাজ্যসভা। বোঝা গেল তো? তা আজকে এই ক্ষমতা সম্পর্কেই পড়বো। লোকসভার ক্ষমতা কি? লোকসভা হচ্ছিল পার্লামেন্টের নিম্নকক্ষ, তবুও জনগণ দ্বারা কি? জনগণ দ্বারা নির্বাচিত হয় না, এই জন্য লোকসভার ক্ষমতা বেশি। আর রাজ্যসভার ক্ষমতা কম কেন? আমরা সরাসরি নির্বাচিত করি না, কারা নিযুক্ত করে? বিধায়করা। এই জন্য রাজ্যসভার ক্ষমতা কম। লোকসভার ক্ষমতা কোন কোন জায়গায় বেশি? কি কি করতে পারে লোকসভা? সবার প্রথম যেটা মনে রাখবা সেটা, আমাদের সংবিধানে 3 ধরনের লিস্ট হয়। কয় ধরনের লিস্ট বললাম? 3 ধরনের। একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা সংযুক্ত বা কনকারেন্ট লিস্ট। বোঝা গেল তো? এই লোকসভা ইউনিয়ন এবং কনকারেন্ট, সংযুক্ত লিখি, হ্যাঁ, যুক্ত লিস্টে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কি বললাম? লোকসভা কি করতে পারে? ইউনিয়ন এবং যুক্ত লিস্টে যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। যে কোনো বিষয়, যেমন ইউনিয়ন লিস্টে একটা বিষয় হচ্ছে হলো ফরেন অ্যাফেয়ার। ফরেন অ্যাফেয়ার মানে বিদেশ নীতি। এই বিদেশ নীতি সম্পর্কে যদি আইন প্রণয়ন করার ক্ষমতা থাকে, সেটা কার থাকবে? লোকসভার। আরেকটা যুক্ত লিস্ট মানে এডুকেশন। যুক্ত লিস্ট বোঝো তো? স্টেট এবং ইউনিয়ন, সেন্ট্রাল দুইজনেরই ক্ষমতা থাকবে। এরকম একটা যুক্ত লিস্টের উদাহরণ বলো তো, একটা টপিকের উদাহরণ বলো তো। এডুকেশন, শিক্ষা। এই শিক্ষার ব্যাপারেও যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, সেটা কে একমাত্র প্রণয়ন করতে পারবে? লোকসভা। বোঝা গেল তো? তার মানে আরেকটা লিস্ট বাকি গেল। কি লিস্ট বলো তো? স্টেট লিস্ট। এই স্টেট লিস্টে সব সময় কোনো রাজ্যের বিধানসভাই আইন প্রণয়ন করতে পারে। বোঝা গেল কি বললাম? আবার বোঝো, লোকসভা কোন কোন টপিকে আইন প্রণয়ন করতে পারবে? ইউনিয়ন লিস্ট এবং যুক্ত লিস্টের যে কোনো বিষয়েও আইন প্রণয়ন করতে পারবে। আর স্টেটেরটাতে কে করবে? যেহেতু লোকসভার টপিক না, তবুও আমি বলতেছি, মনে রাখবা, স্টেট লিস্টে কে আইন প্রণয়ন করতে পারবে? কোনো রাজ্যের বিধানসভা আইন প্রণয়ন করতে পারবে। মনে থাকবে তো? বললাম। আচ্ছা, এই লোকসভায় মানি বিল বা নন মানি বিল, যে কোনো বিল পাস করানো যায়। কি বিল আমি একটু পরেই বলবো। কি কি বিল বললাম? মানি এবং নন মানি বিল। যে কোনো বিল বা অর্ডিনারি বিল পাস করব কোথায়? লোকসভায়। দুইটা ইম্পর্টেন্ট টপিক কি বললাম বলো? ইউনিয়ন লিস্ট এবং যুক্ত লিস্টের যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কে? লোকসভা। মানি বিল এবং অর্ডিনারি বিলের উপরে মানি বিল এবং অর্ডিনারি বিল পাস করাইতে পারে কে? লোকসভা। বোঝা গেল তো? আচ্ছা, আর কি? ট্যাক্স, বাজেট, যে কোনো ব্যাপারে আলোচনা কোথায় হয়? ট্যাক্স, বাজেট, যে কোনো ব্যাপারে আলোচনা কোথায় হবে? লোকসভায়। সংবিধান সংশোধন কে করতে পারবে? সংবিধান সংশোধন কে করতে পারবে? সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবা, আর্টিকেল 75 দ্বারা
নো কনফিডেন্স মোশন আনতে পারে। নো কনফিডেন্স মোশনটা আবার কি জিনিস? নো কনফিডেন্স মোশন মানে কি? লোকসভায় যে কোনো সদস্যের ওপরে অনাস্থা আনতে পারে। নো কনফিডেন্স মোশন মানে কি? অনাস্থা। প্রধানমন্ত্রীর উপরেও অনাস্থা আনতে পারে। যদি নো কনফিডেন্স মোশন আনা হয় তাহলে সরকার ফেলায়ও পরিবর্তনও করে দিতে পারে। বোঝা গেল তো? তাহলে নো কনফিডেন্স মোশন কততম আর্টিকেলে? নো কনফিডেন্স মোশন, নো কনফিডেন্স মোশন কত আর্টিকেলে? 75-এ। এটা শুধুমাত্র কোথায় উত্থাপন করা যায়? লোকসভায়। বোঝা গেল কি বললাম? আবার এইখানে যতগুলো বললাম সবগুলো মনে রাখতে হবে। সবার প্রথমেরটা বলো, 1 নাম্বার কি বললাম? নো কনফিডেন্স মোশন কোথায়? কততম আর্টিকেলে? সংবিধান সংশোধন কোথায়? ইমার্জেন্সি যদি চালু করতে হয়, জরুরি ব্যবস্থা কোথায়? বোঝা গেল তো? আবার বলো, রাজ্য লিস্টের আইন প্রণয়ন করার ক্ষমতা কার? কোন রাজ্যের বিধানসভা। ইউনিয়ন লিস্টে আইন প্রণয়ন করার ক্ষমতা কার? যুক্ত লিস্টে আইন প্রণয়ন করার ক্ষমতা লোকসভা। সংবিধান সংশোধন, জরুরি ব্যবস্থা চালু, বাজেট কোথায় আলোচনা হবে? অনাস্থা কোথায় আনা হবে? অনাস্থা মানে বুঝাইতে পারছি তো? ধরো প্রধান ওইখানে কোনো এমপির উপর অনাস্থা বিল আনা হলো। অনাস্থা মানে আপনি ইয়ে করে দেখেন যে আপনার পক্ষে কতগুলো ভোট আছে। দেখা গেল ওদের পক্ষে যারা ছিল ওগুলো তলে তলে বিরোধীর পক্ষে এসে গেছে, ওর পক্ষে কেউই নেই, বাস ভাগায় দিল। এটা হচ্ছিল কি? নো কনফিডেন্স মোশন বিল। আমি একটা উদাহরণ দিই। যদি এরকম হইলো, বিরোধী দলনেতা কে? রাহুল গান্ধী লোকসভায় বসে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলল যে আমরা আপনাকে বিশ্বাস করি না, আপনার সমর্থনে যতগুলা সিট আপনি বলছিলেন ততগুলা সিট নাই। বোঝা গেল তো? তো এবার অনাস্থা এনে দিল, ডাউট প্রকাশ করলো, অনাস্থা আনলো। এবার প্রধানমন্ত্রী এবার গুণা শুরু করছে। গুনতে 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 দেখে যে বিহার পাল্টি মারছে, ওর পক্ষে আর এতগুলো ভোট নাই, ওরা চলে আসছে বিরোধীদের কাছে। বাস, প্রধানমন্ত্রী আর কি একক গরিষ্ঠ থাকতে পারবে? সংখ্যাগরিষ্ঠ থাকতে পারবে? ওর ভোট কমে যাবে না? ও কি সরকার চালাইতে পারবে? বাস, সরকার পরিবর্তন হয়ে গেল। এইটাই হচ্ছিল কি? নো কনফিডেন্স মোশন। কততম আর্টিকেলে আনা হয়? এইখানে কি রাজ্যসভার কোনো ভূমিকা আছে? কোনো ভূমিকা নাই। মুখস্থ হবে তো? হ্যাঁ, তাহলে কোন কোন ব্যাপারে আইন প্রণয়ন করতে পারে? ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্টেই, সরি, ইউনিয়ন লিস্ট এবং যুক্ত লিস্টেই করতে পারে। আর যদি বলি স্টেট লিস্টের, তাহলে লোকসভার ক্ষমতা মনে থাকবে তো? এবার রাজ্যসভাতে যাব। এবার রাজ্যসভাতে বলবো, আমাদের উপরাষ্ট্রপতিকে দুইটাই কাজ দেওয়া হয়েছে। একটা কি? দেশের উপরাষ্ট্রপতি, আরেকটা হচ্ছে হলো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান। আমি কিছুক্ষণ পরে বলবো। বুঝে গেল? তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি। যদি এই উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, উপরাষ্ট্রপতিকে যদি ইমপিচমেন্ট করি, ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট সবার প্রথমে যে উত্থাপন করবে সেটা কোথায় উত্থাপন করতে পারবে? রাজ্যসভায়। বোঝা গেল কি বললাম? মন দিয়ে বোঝো কিন্তু। উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার দাবি কোথায় তুলতে পারবো? রাজ্যসভায়। লোকসভায় কেউ কোনোদিনও বলতে পারবে না উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করবে। কোনো সময় উত্থাপন সবসময় উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট উত্থাপন সবসময় কোথায় হবে? সবার প্রথমে শুরু করবে রাজ্যসভা, কিন্তু মেজরিটি চাইতে লাগবে লোকসভাতেও 2/3 এবং রাজ্যসভাতেও 2/3। বোঝা গেল তো কি বললাম? উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট সবার প্রথম কোথায় উত্থাপিত হয়? রাজ্যসভায়। শুরুটা কে করে? রাজ্যসভা শুরু করে। লোকসভা শুরু করতে পারবে? করতে পারবে না। কিন্তু মেজরিটি চাইতে লাগবে রাজ্যসভায় 2/3, 2/3 ভোট লাগবে, এমনকি লোকসভাতেও 2/3 ভোট লাগবে, তারপরেই উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যাবে। এইটাই হচ্ছিল রাজ্যসভার ক্ষমতা। আর্টিকেল 249 অনুসারে সবার প্রথমে আমি কি বললাম? স্টেট লিস্টে আইন কে বানাইতে পারবে? যে কোনো রাজ্যের বিধানসভা। বোঝা গেল তো? যদি কোনো রাজ্যে জরুরি ব্যবস্থা চালু হয়, যদি কোনো রাজ্যে জরুরি ব্যবস্থা চালু হয়, তখন
আর্টিকেল 249 অনুসারে, আর্টিকেল 249 অনুসারে রাজ্যসভা সেই রাজ্যের স্টেট লিস্টে আইন প্রণয়ন করতে পারবে। বোঝা গেল কি বললাম? এই জন্যই আমি আগেই বলে রাখছি, স্টেট লিস্টে আইন প্রণয়ন সবসময় পরীক্ষা আসবে। স্টেট লিস্টে আইন কে প্রণয়ন করে? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা। কে প্রণয়ন করে? বিধানসভা। এইটা অর্ডিনারি, ন্যাচারাল। বোঝা গেল তো? কিন্তু এই যে যেমন এখন পশ্চিমবঙ্গে যদি একটা তোমার জরুরি ব্যবস্থা চালু হয়, জরুরি ব্যবস্থা চালু হলে আমাদের বিধানসভার কোনো পাওয়ার থাকবে? জরুরি ব্যবস্থা মানে কি? বিধানসভা ফুল অফ। কার হাতে দায়িত্ব? রাষ্ট্রপতির। এইবার এই যে রাষ্ট্রপতি যে আমাদের ইয়েটা চালাবে, আমাদের তো অনেক নিডস আছে, চাহিদা আছে। যেমন আমাদের রাজ্য লিস্টের একটা স্টেট লিস্টের উদাহরণ বলো, পুলিশ। স্টেট লিস্টের উদাহরণ কি? পুলিশ। এবার এই পুলিশ কার মত অনুসারে কাজ করবে? রাজ্যসভা। এই পুলিশদের মধ্যে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, পুলিশটা হচ্ছিল স্টেট লিস্টের ব্যাপার। প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা পুলিশ থাকে, বলে না? হ্যাঁ, এই জন্য দেখবা ওই বিএসএফ টিএসএফ ভোটের সময় আনলে পরে রাজ্য রাগ করে না? রাগ করে না? ওর পুলিশকে ভরসা করে না? প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা পুলিশ ডিপার্টমেন্ট হয়। এইটাই হচ্ছিল স্টেট লিস্টের অন্তর্গত। এইবার যদি ওই রাজ্যে যদি জরুরি ব্যবস্থা চালু হয়, তখন ওই পুলিশ ডিপার্টমেন্টে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, সেটা কে করবে? আর্টিকেল 249 অনুসারে রাজ্যসভা করবে। এখানে একটা কথা আছে, এই যে জরুরি ব্যবস্থা চলাকালীন রাজ্যসভা যে আইন প্রণয়ন করবে, এই আইনটা কতদিন লাগু থাকবে? জরুরি ব্যবস্থা সবসময় তো থাকবে না। কতদিন লাগু থাকবে? 1 বছর। 1 বছরের বেশি লাগু রাখা যাবে না। এই উপরাষ্ট্রপতির ইমপিচমেন্ট করার জন্য যে 2/3 মেজরিটি লাগে, সেটা কার কাছ থেকে আনতে হয়? দুইজনই দিবে। কিন্তু উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার দাবি সবার প্রথম কোথায় শুরু হবে? রাজ্যসভায় শুরু হবে। বোঝা গেল তো? আর আর্টিকেল 249 অনুসারে রাজ্যসভার ক্ষমতা কি? কোন রাজ্যে যদি জরুরি ব্যবস্থা থাকে, তখন আইন প্রণয়ন স্টেট লিস্টে যেগুলো থাকবে, সেগুলোর মধ্যে আইন প্রণয়ন কে করবে? রাজ্যসভা করবে। এই আইনটা কতদিন লাগু থাকবে? 1 বছর, এর বেশি থাকবে না। বোঝা গেল? আরেকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পাওয়ার হচ্ছে হলো আর্টিকেল 312 অনুসারে, আর্টিকেল 312-তে বলা আছে অখিল ভারতীয় সার্ভিস, অখিল ভারতীয় সেবা। অখিল ভারতীয় সেবা মানে কি? সর্বভারতীয় কৃত্য। বুঝতে পারতেছো না? দেখো, সর্বভারতীয় কৃত্য হচ্ছিল IAS, IPS, IFS। বোঝা গেল তো? এদেরকে বলা হয় অখিল ভারতীয় সেবা। বোঝা গেল তো? IAS কি? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। IPS কে? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। IFS কি? ইন্ডিয়ান ফরেন সার্ভিস। এরা যে কোনো স্টেটে যাক না, ওর সেন্ট্রাল লেভেলেই পাওয়ার থাকবে। বোঝা গেল তো? এটা হচ্ছিল অখিল ভারতীয় সার্ভিস। কততম আর্টিকেলে আছে এটা? আর্টিকেল 312। এই আর্টিকেল 312 অনুসারে যদি কোনো সর্বভারতীয় কৃত্যক আলাদা কোনো সার্ভিস গঠন করতে চায়, সেটা একমাত্র রাজ্যসভাই করতে পারে। বোঝা গেল কি বললাম? এইরকম ইন্ডিয়ান সার্ভিস হিসাবে যদি আরও কোনো আলাদা সার্ভিস তৈরি করতে হয়, সেইটা তৈরি করার আইন কে প্রণয়ন করতে পারে? রাজ্যসভা। এখানে লোকসভার কোনো ক্ষমতা নাই। বোঝা গেল? এই কয়টাই মাত্র রাজ্যসভার পাওয়ার। এর যতগুলা না পাওয়ার, তার থেকে বেশি দুর্বলতা। বুঝলো তো? ওই দুর্বলতাও বলবো। বোঝা গেল তো? রাজ্যসভার যেটা পাওয়ার, এইটাই লোকসভার দুর্বলতা, আর কিচ্ছু না। সব থেকে পাওয়ার বেশি লোকসভার, কারণ আমরা জনগণ নির্বাচন করে লোকসভায় পাঠাই, তার মানে স্বাভাবিকভাবে লোকসভার পাওয়ার বেশি হবেই। আর রাজ্যসভার পাওয়ার এই কয়টাই, ন্যূনতম, খুব সীমিত। সব থেকে বেশি রাজ্যসভার দুর্বলতাই বেশি। বোঝা গেল তো? তা রাজ্যসভার পাওয়ারগুলো বলো, সব থেকে ইম্পর্টেন্ট বলো। তাহলে বলো, রাজ্যসভায় কি কি করতে পারে? উপরাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট শুরু, মানে প্রসিডিওরটা শুরু কোথা থেকে হবে? কিন্তু মেজরিটি কার কাছ থেকে লাগবে? কত অংশ? 2/3 মেজরিটি। বোঝা গেল তো? আচ্ছা, সর্বভারতীয় কৃত্যক কত আর্টিকেলে? 312। এইখানে ওর মতনই আলাদা সার্ভিস তৈরি করতে হলে কার ক্ষমতা লাগবে? কার ক্ষমতা? রাজ্যসভার ক্ষমতা লাগবে। কত আর্টিকেল অনুসারে চালু করে? 312। বোঝা গেল তো? আর্টিকেল 249 কি বলা আছে? স্টেট লিস্টে যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, সেটা করে কে? রাজ্যসভা। এমনিতে করে কে? বিধানসভা। বোঝা গেল তো? এখানে কোনো সমস্যা নেই। এবার ওর দুর্বলতাটা দেখিনি। রাজ্যসভা কোনো সময় নন মানি বিল ছাড়া অন্য কোনো বিল পাস করতে পারে না।
আর লোকসভা দেখো কি করতে পারে, মানি বিল এবং নন মানি বিল, বোঝো তো, অর্থনৈতিক ব্যাপারে যে বিল সেইটাই লোকসভা অর্থনৈতিক ব্যাপারে যে বিল এবং অর্থনৈতিক ব্যাপার ছাড়াও যে কোনো বিল লোকসভা পাশ করতে পারে, কিন্তু রাজ্যসভা কোনো সময় মানি বিল পাশ করতে পারবে না, মানি বিল পাশ করতে পারবে না। ও সবসময় কোনটাতে নিতে পারবে, নন মানি বিল। বোঝা গেল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এটা ওর দুর্বলতা। এটা কি দুর্বলতা না? এটা ওর দুর্বলতা। আরো দুর্বলতা কি, যদি জয়েন্ট সেশন 108তম আর্টিকেলে বলা আছে যুক্ত অধিবেশন, এটা আমি আবার বলবো, খালি এইখানে বুঝে নাও। যদি জয়েন্ট সেশন মানে কি, সেন্ট্রাল হলে হয়, লোকসভা এবং রাজ্যসভা গিয়ে একসাথে মিটিং করে, এটা কি বলে কি, যুক্ত অধিবেশন। এই যুক্ত অধিবেশনে লোকসভার থেকে রাজ্যসভার ক্ষমতা খুব কম। কেন কম? কেননা ভালো করে বোঝো, কোনো ম্যাটারে, এটা আমাদের কি পার্লামেন্ট, এটা কি লোকসভা, এটা রাজ্যসভা। বোঝা গেল তো? এটা হচ্ছিল সেন্ট্রাল হল। যুক্ত অধিবেশন কোথায় হবে? সেন্ট্রাল হলে। লোকসভায় সদস্য সংখ্যা কত? 543। রাজ্যসভায় সদস্য সংখ্যা কত? 250। এবার সবাই যখন সেন্ট্রাল হলে যাবে, কোনো ম্যাটারে যখন ভোটাভুটি লাগবে, জিতবে কে? লোকসভা। তার মানে বলো, যুক্ত অধিবেশনে কার ক্ষমতা বেশি? লোকসভা। কার ক্ষমতা কম? তাহলে ও দুর্বলতা বুঝতে পারতেছো তো? ওইখানে গেলে গিয়েও কিছু করতে পারে না রাজ্যসভা। বোঝা গেল? আরেকটা বলি, আরেকটা কি, যেমন আমরা তো আগেই পড়ে আসছিলাম ক্যাবিনেট মিনিস্টার, তাই না? ক্যাবিনেট মিনিস্টার কোন কক্ষে বসবে? ক্যাবিনেট মিনিস্টার কি রুলিং গভর্নমেন্ট না? রুলিং গভর্নমেন্টই তো, ওইখান থেকে তো ক্যাবিনেট মিনিস্টার। এই ক্যাবিনেট মিনিস্টার কোন কক্ষে পাওয়া যায় সব থেকে বেশি? ভালো করে বোঝো, কিন্তু এখানে ব্যাপার আছে। কিন্তু কোথায় পাওয়া যায়? লোকসভায় বেশি পাওয়া যায়। রাজ্যসভার থেকেও ক্যাবিনেট মিনিস্টার থাকে, আমি এর আগের দিন বলছিলাম। হ্যাঁ, রাজ্যসভার থেকেও ক্যাবিনেট মিনিস্টারের মন্ত্রী থাকে, কিন্তু মন্ত্রী থাকলেও যখনই লোকসভায় ক্যাবিনেট মিনিস্টারদের ডাকা হবে, রাজ্যসভায়ও থাকবে। হ্যাঁ, তার মানে রাজ্যসভা ক্যাবিনেট মিনিস্টারের প্রতিও দায়বদ্ধ থাকতে হবে। বোঝা গেল তো? কেননা রাজ্যসভায় যে মন্ত্রী আছে, যখনই ক্যাবিনেট মিনিস্টারকে থাকবে, তখন ও লোকসভায় গিয়ে বসবে। শুধুমাত্র রাজ্যসভায় কোনো ভোটাভুটির ব্যাপার হলেই ও রাজ্যসভাতে থাকবে, আদারওয়াইজ ও লোকসভাতেই যাবে। তার মানে কি বললাম? মন্ত্রী পরিষদের প্রতি রাজ্যসভা দায়বদ্ধ থাকবে। কেন থাকবে বললাম? কেননা রাজ্যসভার যে মন্ত্রী, সে তো ক্যাবিনেট মিনিস্টার, রুলিং গভর্নমেন্টেরই তো মিনিস্টার। তার মানে যখন ক্যাবিনেট মিনিস্টারদের ডাকা হবে, তখন ও কোথায়? রাজ্যসভায় থাকবে, তখন ও আবার লোকসভায় চলে যাবে। তার মানে রাজ্যসভা সবসময় কি, তার মানে রাজ্যসভা মন্ত্রী পরিষদের প্রতি দায়বদ্ধ থাকবে, মন্ত্রী পরিষদের প্রতি দায়বদ্ধ থাকবে। বোঝা গেল কি বললাম? আবার একবার রিভিশন দিব। বলো, রাজ্যসভার প্রথম পাওয়ার উপরাষ্ট্রপতি ইমপিচমেন্ট, আর কিছু মাথা রাখার কোনো প্রয়োজন নাই। মেজরিটি লাগে কত কত? 2/3। আচ্ছা, রাজ্যসভায় 249 আর্টিকেল অনুসারে রাজ্যসভা কি করতে পারে? কোথায় জরুরি অবস্থা থাকতে হবে? স্টেটে। তখন কোথাকার আইন প্রণয়ন করতে পারবে? স্টেটলেস হিসাবে আইন প্রণয়ন করতে পারবে। আর কি করতে পারবে? কি গঠন করতে পারবে? 312 অনুসারে যদি রাজ্যসভা মনে করে যে আমার এগুলা ছাড়াও এরকমই পাওয়ারফুল আর একটা সার্ভিস দরকার, সেই সার্ভিসটা তৈরি কে করতে পারে? রাজ্যসভা তৈরি করতে। এই কয়টা ছাড়া আর কিছু আছে? এবার দুর্বলতা বলি, নন বিল উঠাইতে পারে রাজ্যসভা? পারে। সরি, নন মানি বিল উঠাইতে পারে? পারে। মানি বিল উঠাইতে পারে? কোনোদিনও পারে না, ওটার সম্পর্কে আলোচনাই করতে পারবে না। বোঝা গেল তো? আর কি করতে পারে? যুক্ত অধিবেশনে পাওয়ার কার বেশি? পাওয়ার কম গো। বোঝা গেল তো? আর মন্ত্রী পরিষদের প্রতি কি রাজ্যসভা দায়বদ্ধ থাকতে পারে? দায়বদ্ধ থাকবে। তার মানে এগুলা কি দুর্বলতা? যেগুলা এর দুর্বলতা সেগুলা হচ্ছিল ওর ক্ষমতা, আর যেগুলা এর ক্ষমতা সেগুলা ওর দুর্বলতা। যেমন রাজ্যসভায় স্টেট লিস্টে নাড়াঘাটা করতে পারে যখন জরুরি অবস্থা, লোকসভা করতে পারবে? করতে পারবে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার তো এইটুকু? এইটা ছিল পার্লামেন্টের পাওয়ার।